নমস্কার। আজকে গল্প পড়ব সমাপ্তি। কবিগুরুর লেখা গল্পগুচ্ছতেই আছে। সমাপ্তি গল্পটা আমাদের তো সকলেরই মোটামুটি অল্প বিস্তর জানা, কিন্তু এটার গাম্ভীর্য মাধুর্য এতটাই সুন্দর যে বারবার শুনতে ভালো লাগে। কি সুন্দর ব্যাখ্যা আমাদের নারীদের মন উনি এত সুন্দর করে বলে গেছেন না, কী করে জানি সব বুঝতেন উনি। ঠিক আছে, চলুন গল্পটা শুরু করি। একটু দীর্ঘ আছে, লম্বা, তো আমি পরপর ভিডিওতে শেষ করে নেব। তো প্রথমে এইভাবে শুরু হচ্ছে যে, অপূর্ব কৃষ্ণ বিয়ে পাশ করিয়া কলিকাতা হইতে দেশে ফিরিয়া আসিতেছেন। নদীটি ক্ষুদ্র, বর্ষা অন্তে প্রায় শুকাইয়া যায়। এখন শ্রাবণের শেষে জলে ভরিয়া উঠিয়া একেবারে গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ চুম্বন করিয়া চলিয়াছে। বহুদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে রৌদ্র দেখা দিয়াছে। নৌকায় আসীন অপূর্ব কৃষ্ণের মনের ভিতরকার একখানি ছবি যদি দেখিতে পাইতাম, তবে দেখিতাম সেখানেও এই যুবকের মানস নদী নববর্ষায় কুলে কুলে ভরিয়া আলোক জ্বলজ্বল এবং বাতাসে ছলছল করিয়া উঠিতেছে। নৌকা যথাস্থানে ঘাটে আসিয়া লাগিল। নদী তীর হইতে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের অন্তরাল দিয়া দেখা যাইতেছে। অপূর্বর আগমন সংবাদ বাড়ির কেহ জানিত না, সেজন্য ঘাটে লোক আসে নাই। মাঝি বেগ লইতে উদ্যত হইলে অপূর্ব নিবারণ করিয়া নিজেই ব্যাগ হাতে লইয়া আনন্দ ভরে তাড়াতাড়ি নামিয়া পড়িল। নামিবা মাত্র তীরে ছিল পিছল, বেগ সমেত অপূর্ব কাদায় পড়িয়া গেল। যেমন পড়া অমনি কোথা হইতে এক সুমিষ্ট উচ্চ কণ্ঠে তরল হাস্যলহরী উচ্ছ্বসিত হইয়া নিকটবর্তী অশ্বত্থ গাছের পাখিগুলিকে সচকিত করিয়া দিল। অপূর্ব অত্যন্ত লজ্জিত হইয়া তাড়াতাড়ি আত্মসংবরণ করিয়া চাহিয়া দেখিল তীরে মহাজনের নৌকা হইতে নূতন ইট রাশিকৃত করিয়া নামাইয়া রাখা হইয়াছে। তাহারই উপরে বসিয়া একটি মেয়ে হাস্যাবেগে এখনই শতদা হইয়া যাইবে এমনি মনে হইতেছে। অপূর্ব চিনিতে পারিল তাহাদেরই নূতন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে ইহাদের বাড়ি ছিল, সেখানে নদীর ভাঙনে দেশ ত্যাগ করিয়া বছর 2-3 হইল এই গ্রামে আসিয়া বাস করিতেছেন। এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনিতে পাওয়া যায়। পুরুষ গ্রামবাসীরা স্নেহ ভরে ইহাকে পাগলি বলে, কিন্তু গ্রামের গৃহিণীরা ইহার উচ্ছৃঙ্খল স্বভাবে সর্বদা ভীত চিন্তিত শঙ্কান্বিত। গ্রামের যত ছেলেদের সহিত ইহার খেলা, সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নাই। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয়। বাপের আদরের মেয়ে কিনা, সেজন্য ইহার একটা দুর্দান্ত প্রতাপ। এই সম্বন্ধে বন্ধুদের নিকট মৃন্ময়ীর মা স্বামীর বিরুদ্ধে সর্বদা অভিযোগ করিতে ছাড়িত না। অথচ বাপ ইহাকে ভালোবাসে, বাপ কাছে থাকলে মৃন্ময়ীর চোখে অশ্রুবিন্দু তাহার অন্তরে বড়ই বাজিত। ইহাই মনে করিয়া প্রবাসী স্বামীকে স্মরণপূর্বক মৃন্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদাইতে পারিত না। মৃন্ময়ী দেখিতে শ্যামবর্ণ, ছোট কোকড়া চুল পিঠ পর্যন্ত পড়িয়াছে, ঠিক যেন বালকের মতো মুখের ভাব। মস্ত মস্ত দুটি কালো চক্ষুতে না আছে লজ্জা, না আছে ভয়, না আছে হাবভাব লীলার লেশমাত্র। শরীর দীর্ঘ, পরিপুষ্ট, সুস্থ সবল, কিন্তু তাহার বয়স অধিক কি অল্প সে প্রশ্ন কাহারও মনে উদয় হয় না। যদি হইত তবে এখনও অবিবাহিত আছে বলিয়া লোকে তাহার পিতামাতাকে নিন্দা করিত। গ্রামে বিদেশি জমিদারের নৌকা কালক্রমে যেদিন ঘাটে আসিয়া লাগে, সেদিন গ্রামের লোকেরা সম্ভ্রমে শশব্যস্ত হইয়া ওঠে। ঘাটের মেয়েদের মুখরঙ্গভূমিতে অকস্মাৎ নাসাগ্রভাব পর্যন্ত যবনিকাপতন হইত, কিন্তু মৃন্ময়ী কোথা হইতে একটা উলঙ্গ শিশুকে কোলে লইয়া কোকড়া চুলগুলি পিঠে দোলাইয়া ছুটিয়া ঘাটে আসিয়া উপস্থিত। যে দেশে ব্যাধ নাই, বিপদ নাই, সেই দেশে হরিণ শিশুর মতো নির্ভীক কৌতূহলে দাঁড়াইয়া চাহিয়া চাহিয়া দেখিতে থাকে। অবশেষে আপন দলের বালক সঙ্গীদের নিকটে ফিরিয়া গিয়া এই নবাগত প্রাণীর আচার ব্যবহার সম্বন্ধে বিস্তর বাহুল্য বর্ণনা করে।
আমাদের অপূর্ব ইতিপূর্বে ছুটি উপলক্ষে বাড়ি আসিয়া এই বন্ধনহীন বালিকাটিকে 2-4বার দেখিয়াছে এবং অবকাশের সময়, এমনকি অনুবকাশের সময়ও ইহার সম্বন্ধে চিন্তা করিয়াছে। পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে, কিন্তু এক একটি মুখ বলা নাই কওয়া নাই, একেবারে মনের মধ্যে গিয়ে উত্তীর্ণ হয়। সে কেবল সৌন্দর্যের জন্য নহে, আর একটা কি জানি গুণ আছে, সে গুণটি বোধ করি স্বচ্ছতা। অধিকাংশ মেয়ের মধ্যেই মনুষ্য প্রকৃতিটি আপনাকে পরিস্পুষ্টরূপে প্রকাশ করিতে পারে না। যে মুখে সেই অন্তর্গুহাবাসী রহস্যময় লোকটি অবাধে বাহির হইয়া দেখা দেয়, সে মুখ সহস্রের মধ্যে চোখে পড়ে এবং এক পলকে মনে মুদ্রিত হইয়া যায়। এই বালিকার মুখে চোখে একটি দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি উন্মুক্ত বেগবান অরণ্য মৃগের মতো সর্বদা দেখা দেয়, খেলা করে। সেই জন্য এই জীবনচঞ্চল মুখখানি একবার দেখিলে আর সহজে ভোলা যায় না। পাঠকদিগকে বলা বাহুল্য, মৃন্ময়ের কৌতুক হাস্যধ্বনি যতই সুমিষ্ট হোক, দুর্ভাগা অপূর্বর পক্ষে কিঞ্চিৎ ক্লেশদায়ক হইয়াছিল। সে তাড়াতাড়ি মাঝির হাতে বেগ সমর্পণ করিয়া রক্তিম মুখে দ্রুত বেগে গৃহভূমিকে চলিয়া গেল। আয়োজনটি অতি সুন্দর হইয়াছিল। নদীর তীর, গাছের ছায়া, পাখির গান, প্রভাতের রৌদ্র, 20 বৎসর বয়স। অবশ্য ইটের স্তূপটা তেমন উল্লেখযোগ্য নহে, কিন্তু যে ব্যক্তি তাহার উপর বসিয়াছিল সে এই শুষ্ক কঠিন আসনের প্রতিও একটি মনোরম শ্রী বিস্তার করিয়াছিল। হায়, এমন দৃশ্যের মধ্যে প্রথম পদক্ষেপ মাত্রেই যে সমস্ত কবিত্ব প্রহসনে পরিণত হয়, ইহা উপেক্ষা অদৃষ্টে নিষ্ঠুরতা আর কি হইতে পারে। এবারে দ্বিতীয় পরিচ্ছদ। সেই ইষ্টক শিখর হইতে প্রবহমান হাস্যধ্বনি শুনিতে শুনিতে চাঁদেরে ও ব্যাগে কাদা মাখিয়া গাছের ছায়া দিয়া অপূর্ব বাড়িতে গিয়ে উপস্থিত হইল। অকস্মাৎ পুত্রের আগমনে তাহার বিধবা মাতা পুলকিত হইয়া উঠিলেন। তৎক্ষণাৎ ক্ষীর, দধি, রুই মাছের সন্ধানে দূরে নিকটে লোক দৌড়িল এবং পাড়া প্রতিবেশীর মধ্যেও একটি আন্দোলন উপস্থিত হইল। আহারান্তে মা অপূর্ব বিবাহের প্রস্তাব উত্থাপন করিলেন। অপূর্ব সেই জন্য প্রস্তুত হইয়াছিল, কারণ প্রস্তাব অনেক পূর্বেই ছিল, কিন্তু পুত্র নব্যতন্ত্রের নূতন ধোঁয়া ধরিয়া জেদ করিয়া বসিয়াছিল যে বিয়ে পাশ না করিয়া বিবাহ করিব না। এতকাল জননী সেই জন্য অপেক্ষা করিয়াছিলেন, অতএব এখন আর কোনো ওজর করা মিথ্যা। অপূর্ব কহিল, আগে পাত্রী দেখা হোক, তারপর স্থির হইবে। মা কহিলেন, পাত্রী দেখা হইয়াছে, সেজন্য তোকে ভাবিতে হইবে না। অপূর্ব এই ভাবনাটা নিজে ভাবিতে প্রস্তুত হইল এবং কহিল, মেয়ে না দেখিয়া বিবাহ করিতে পারিব না। মা ভাবিলেন, এমন সৃষ্টি ছাড়া কথাও কখনো শোনা যায়, কিন্তু সম্মত হইলেন। সে রাত্রে অপূর্ব প্রদীপ নিবাইয়া বিছানায় শয়ন করিলে পর বর্ষা নিশীথের সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার পরপ্রান্ত হইতে বিজন বিনিদ্র শয্যায় একটি উচ্ছ্বসিত উচ্চ মধুর কণ্ঠের হাস্যধ্বনি তাহার কানে আসিয়া ক্রমাগত বাজিতে লাগিল। মনে নিজেকে কেবলই এই বলিয়া পীড়া দিতে লাগিল যে সকালবেলাকার সেই পদস্খলনটা যেন কোনো একটা উপায়ে সংশোধন করিয়া লওয়া উচিত। বালিকা জানিল না যে আমি অপূর্ব কৃষ্ণ অনেক বিদ্যা উপার্জন করিয়াছি, কলিকাতায় বহুকাল যাপন করিয়া আসিয়াছি। 2 বাত পিছলে পা দিয়া কাদায় পড়িয়া গেলেও আমি উপহাস্য উপেক্ষণীয় যে সে গ্রাম্য যুবক নহে। পরদিন অপূর্ব কনে দেখতে যাইবে। অধিক দূর নহে, পাড়াতেই তাহাদের বাড়ি। একটু বিশেষ যত্নপূর্বক সাজ করিল। ধুতি ও চাদর ছাড়িয়া সিল্কের চাপকান জোব্বা, মাথায় একটা গোলাকার পাগড়ি এবং বার্নিশ করা একজোড়া জুতা পায়ে দিয়া সিল্কের ছাতা হস্তে প্রাতঃকালে বাহির হইল।
সম্ভাবিত শ্বশুর বাড়িতে পদার্পণ করিবা মাত্র মহা সমারোহ সমাদরের ঘটা পড়িয়া গেল। অবশেষে যথাকালে কম্পিত হৃদয়ে মেয়েটিকে ছাড়িয়া মুছিয়া রং করিয়া খোপায় রাংতা জড়াইয়া একখানি পাতলা রঙিন কাপড়ে মুড়িয়া বরের সম্মুখে আনিয়া উপস্থিত করা হইল। সে কোণে নীরবে মাথা প্রায় হাঁটুর কাছে ঠেকাইয়া বসিয়া রহিল এবং এক প্রৌঢ়া দাসী তাহাকে সাহস দিবার জন্য পশ্চাতে উপস্থিত রহিল। কনের এক বালক ভাই তাহাদের পরিবারের মধ্যে এই এক নূতন অনাদিকার প্রবেশোদ্যত লোকটির পাগড়ি, ঘড়ির চেন এবং শ্বশ্রু এক মনে নিরীক্ষণ করিতে লাগিল। অপূর্ব কিয়ৎকাল গোফে তা দিয়ে অবশেষে গম্ভীরভাবে জিজ্ঞাসা করিল, তুমি কি পড়ো? বসন ভূষণ লজ্জাস্তূপের নিকট হইতে তাহার কোনো উত্তর পাওয়া গেল না। 2-3 বার প্রশ্ন এবং প্রৌঢ়া দাসের নিকট হইতে পৃষ্ঠদেশে বিস্তর উৎসাহজনক করতাড়নের পর বালিকা মৃদুস্বরে এক নিঃশ্বাসে অত্যন্ত দ্রুত বলিয়া গেল, চারুপাঠ 2য় ভাগ, ব্যাকরণসার 1ম ভাগ, ভূগোল বিবরণ, পাটিগণিত, ভারতবর্ষের ইতিহাস। এমন সময় বহির্দেশে একটি অশান্ত গতির ধূপধাপ শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়াইয়া হাঁফাইয়া পিঠের চুল দুলাইয়া মৃন্ময়ী ঘরে আসিয়া প্রবেশ করিল। সেই যে মৃন্ময়ী প্রবেশ করিল। অপূর্ব কৃষ্ণের প্রতি দিকপাত না করিয়া একেবারে কনের ভাই রাখালের হাত ধরিয়া টানাটানি আরম্ভ করিয়া দিল। রাখাল তখন আপন পর্যবেক্ষণ শক্তির চর্চায় একান্ত মনে নিযুক্ত ছিল। সে কিছুতেই উঠিতে চাহিল না। দাসীটি তাহার সংযত কণ্ঠস্বরের মৃদুতা রক্ষায় প্রতি দৃষ্টি রাখিয়া যথাযোগ্য তীব্রভাবে মৃন্ময়ীকে ভৎসনা করিতে লাগিল। অপূর্ব কৃষ্ণ আপনার সমস্ত গাম্ভীর্য এবং গৌরব একত্র করিয়া পাগড়ি পরা মস্তকে অভ্রভীতি হইয়া বসিয়া রহিল এবং পেটের কাছে ঘড়ির চেন নাড়িতে লাগিল। অবশেষে সঙ্গীটিকে কিছুতেই বিচলিত করিতে না পারিয়া তাহার পিঠে একটা সশব্দ চপেটাঘাত করিয়া চট করিয়া কনের মাথার ঘুমটা টানিয়া খুলিয়া দিয়া ঝড়ের মতো মৃন্ময়ী ঘর হইতে বাহির হইয়া গেল। কি রকম সত্যি লোকে চোখে পাগলি বলে, তাই এত চঞ্চল। চট করিয়া দাসীটি গুমরিয়া গর্জন করিতে লাগিল এবং ভগ্নীর অকস্মাৎ অবকণ্ঠন মোচনে রাখাল খিলখিল শব্দে হাসিতে আরম্ভ করিল। নিজের পৃষ্ঠের প্রবল চপেটাঘাত সে অন্যায় প্রাপ্য মনে করিল না, কারণ এরূপ দেনপানা তাহাদের মধ্যে সর্বদাই চলিতেছে। এমনকি পূর্বে মৃন্ময়ীর চুল কাঁধ ছাড়াইয়া পিঠের মাঝামাঝি আসিয়া পড়িত। রাখালই একদিন হঠাৎ পশ্চাৎ হইতে আসিয়া তাহার ঝুঁটির মধ্যে কাঁচি চালাইয়া দেয়। মৃন্ময়ী তখন অত্যন্ত রাগ করিয়া তাহার হাত হইতে কাঁচিটি কাড়িয়া লইয়া নিজের অবশিষ্ট পশ্চাতের চুল ক্যাচ ক্যাচ শব্দে নির্দয়ভাবে কাটিয়া ফেলিল। তাহার কোকড়া চুলের স্তবকগুলি শাখাচ্যুত কালো আঙুরের স্তূপের মতো গুচ্ছ গুচ্ছ মাটিতে পড়িয়া গেল। উভয়ের মধ্যে এরূপ শাসন প্রণালী প্রচলিত ছিল। অতঃপর এই নীরব পরীক্ষা সভা আর অধিকক্ষণ স্থায়ী হইল না। পিণ্ডাকার কন্যাটি কোনো মতে পুনশ্চ দীর্ঘাকার হইয়া দাসী সহকারে অন্তঃপুরে চলিয়া গেল। অপূর্ব পরম গম্ভীরভাবে বিরল গম্ফরেখায় তা দিতে দিতে উঠিয়া ঘরের বাহিরে যাইতে উদ্যত হইল। দ্বারের নিকটে গিয়া দেখে বার্নিশ করা নূতন জুতোজোড়াটি যেখানে ছিল সেখানে নাই এবং কোথায় আছে তাহাও বহু চেষ্টায় অবধারণ করা গেল না। বাড়ির লোক সকলেই বিষম বিব্রত হইয়া উঠিল এবং অপরাধীর উদ্দেশ্যে গালি এবং ভৎসনা অজস্র বর্ষিত হইতে লাগিল। অনেক খোঁজ করিয়া অবশেষে অনন্যোপায় হইয়া বাড়ির কর্তার পুরাতন ছিন্ন ঢিলা চটি জোড়াটা পরিয়া প্যান্টালুন চাপকান পাগড়ি সমেত সুসজ্জিত অপূর্ব কর্দমাক্ত গ্রাম্যপথে অত্যন্ত সাবধানে চলিতে লাগিল। পুষ্করিণীর ধারে নির্জন পথপ্রান্তে আবার হঠাৎ সেই উচ্চকণ্ঠের অজস্র হাস্য কলোচ্ছ্বাস যেন তরু পল্লবের মধ্য হইতে কৌতুকপ্রিয়া বনদেবী অপূর্বর এই অসঙ্গত চটি জুতা জোড়ার দিকে চাহিয়া হঠাৎ তার হাসি ধারণ করিয়া রাখিতে পারিল না। অপূর্ব অপ্রতিভভাবে থমকিয়া দাঁড়াইয়া ইতস্তত নিরীক্ষণ করিতেছে। এমন সময় ঘন বন হইতে বাহির হইয়া একটি নির্লজ্জ অপরাধিনী তাহার সম্মুখে নূতন জুতোজোড়াটি রাখিয়াই পলায়নোদ্যত হইল।
অপূর্ব দ্রুতবেগে 2 হাত ধরিয়া তাহাকে বন্দি করিয়া ফেলিল। মৃন্ময়ী আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইয়া পালাইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। কোকড়া চুলে বেষ্টিত তাহার পরিপুষ্ট সহাস্য দুষ্টু মুখখানির উপরে সূর্যকিরণ আসিয়া পড়িল। রৌদ্রোজ্জ্বল নির্মল চঞ্চল নির্ঝরণীর দিকে অবনত হইয়া কৌতূহলী পথিক যেমন নিবিষ্ট দৃষ্টিতে তাহার তলদেশ দেখিতে থাকে, অপূর্ব তেমনি করিয়া গভীর গম্ভীর নেত্রে মৃন্ময়ীর মুখের উপর তরিতরল 2টি চক্ষু মধ্যে চাহিয়া দেখিল এবং অত্যন্ত ধীরে ধীরে মুষ্টি শিথিল করিয়া যেন যথাকর্তব্য অসম্পন্ন রাখিয়া বন্দিনীকে ছাড়িয়া দিল। অপূর্ব যদি রাগ করিয়া মৃন্ময়ীকে ধরিয়া মারিত, তাহা হইলে সে কিছুই আশ্চর্য হইত না, কিন্তু নির্জন পথের মধ্যে এই অপরূপ নীরব শাস্তির যে কোনো অর্থ সে বুঝিতে পারিল না। নৃত্যময়ী প্রকৃতির নূপুর নিক্কণের ন্যায় চঞ্চল হাস্যধ্বনিটি সমস্ত আকাশ ব্যাপিয়া বাজিতে লাগিল এবং চিন্তানিমগ্ন অপূর্ব কৃষ্ণ অত্যন্ত ধীর পদক্ষেপে বাড়িতে আসিয়া উপস্থিত হইল। আজ এইটুকুন থাক, পরে আরও আছে, আমি পড়ে নেব। ভালো লাগলে লাইক করবেন প্লিজ, আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। গল্পটা ভীষণ সুন্দর, শুনবেন।